সিসিটিভি ফুটেজের সেই স্ক্রিনশটটা ছিল একটা বজ্রপাতের মতো। নীলের মনে হলো তার পায়ের তলার পৃথিবীটা যেন দুই ভাগ হয়ে গেছে। ছবিতে থাকা মহিলার মুখ স্কার্ফে ঢাকা থাকলেও তার চোখ, তার শারীরিক গঠন এবং সবচেয়ে বড় প্রমাণ, তার পরনের শাড়িটা নীলের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এই শাড়িটা সে খুব শখ করে গত ঈদে তার ফুপু শায়লা বেগমকে কিনে দিয়েছিল। তার স্পষ্ট মনে আছে এই ঝিনা নীল রঙের জামদানিটা পেয়ে ফুপু কতটা খুশি হয়েছিলেন। কিন্তু সেই শাড়ি পরা একজন নারীই যে তার আর অবন্তীর সাজানো আকাশটাকে এভাবে ভেঙে চুরমার করে দেবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। তার মাথা ঘুরছিল, কেন ফুপু কেন এমনটা করবেন? নিজের ভাইয়ের মেয়ের জীবন নষ্ট করে নিজের ভাইয়ের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে তার কি লাভ? অবন্তী দেখল নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত কাঁপছে। সে ফোনের স্ক্রিনের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে কোনো ভূত দেখেছে। কি হয়েছে নীল? কার ছবি এটা? অবন্তী এগিয়ে এসে জিজ্ঞেস করল। নীল ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলল। সে চায়নি এই মুহূর্তে অবন্তী ছবিটা দেখুক, কারণ সে জানে এই ছবিটা দেখার পর যে ঝড় উঠবে তা সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা এখন অবন্তীর নেই। সে শুধু বলল, কিছু না, আমার এক বন্ধুর ছবি। মিথ্যে কথা বলছো। অবন্তী সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার মুখ অন্য কথা বলছে। আমাকে দেখতে দাও কিসের ছবি। প্লিজ অবন্তী, এখন নয়, আগে এখান থেকে চলো, নীল প্রায় অনুনয়ের সুরে বলল। কিন্তু অবন্তী জেদ ধরল। সে বুঝতে পারছিল নীল কিছু একটা লুকাচ্ছে যা এই ঘটনার সাথে সরাসরি জড়িত। তাদের মধ্যে কয়েক মুহূর্তের নীরব টানাপোড়েনের পর নীল হার মানল। সে ফোনটা বের করে অবন্তীর হাতে দিল। ছবিটা দেখার সাথে সাথে অবন্তীর চোখ দুটো বিষ ফাড়িকো হয়ে গেল। সেও শাড়িটা চিনে ফেলেছে। তার পুরো শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তাহলে এই সেই ষড়যন্ত্রকারী, তাদের নিজেদেরই একজন। যে মানুষটা সকাল থেকে তাদের দিকে অভিযোগের আঙুল তুলছিল, সেই মানুষটাই পর্দার আড়ালে এই ভয়ঙ্কর খেলাটা খেলেছে। ফুপু। অবন্তীর মুখ থেকে শুধু এই একটা শব্দই বেরোলো। তার আর কিছু বলার বা ভাবার শক্তি ছিল না। নীল অবন্তীর হাত ধরে বলল, আমি সব বুঝতে পারছি অবন্তী, কিন্তু এখন এখানে আর এক মুহূর্তও থাকা নিরাপদ নয়। যে মানুষটা এত বড় একটা ষড়যন্ত্র করতে পারে, সে আরও ভয়ঙ্কর কিছু করতে পারে। আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। নীলের কথাগুলো যুক্তিযুক্ত ছিল, কিন্তু অবন্তী ভাবছিল অন্য কথা। সে যদি এখন চলে যায় তাহলে তো সবাই তাকেই দোষী ভাববে। সে তো নির্দোষ, তাহলে সে কেন পালিয়ে যাবে? না নীল, আমি এখন কোথাও যাব না, আমি পালাবো না। আমি প্রমাণ করব যে আমি নির্দোষ। আমি সবার সামনে ওনার মুখোশটা খুলে দেব। অবন্তীর গলায় ছিল দৃঢ়তা। নীল অবন্তীকে বোঝানোর চেষ্টা করল, অবন্তী, জেদ করো না, পরিস্থিতি খুব খারাপ। আমরা ঢাকায় গিয়ে ঠান্ডা মাথায় ভাবব কি করা যায়। ঠান্ডা মাথায়? আমার সম্মান, আমার অস্তিত্ব নিয়ে টানাটানি হচ্ছে, আর তুমি আমাকে ঠান্ডা মাথায় ভাবতে বলছো? অবন্তী প্রায় চিৎকার করে উঠল, না, যা হওয়ার আজ এখানেই হবে। আমি শেষটা দেখে যেতে চাই। নীল বুঝতে পারছিল অবন্তীকে এখন বোঝানো সম্ভব নয়। তার আত্মসম্মানে যে আঘাত লেগেছে তা তাকে একরোখা করে তুলেছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, কিন্তু কথা দাও তুমি মাথা গরম করে কিছু করবে না। আমি তোমার পাশে আছি। এই প্রথমবার সকালের ঘটনার পর অবন্তী অনুভব করল যে নীল সত্যিই তার পাশে আছে। তার চোখের দিকে তাকিয়ে অবন্তীর মনে হলো সে আর একা নয়। এই লড়াইটা তারা একসাথেই লড়বে। তারা ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখনও জটলা চলছে। শায়লা ফুপু সবাইতে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন কিভাবে আধুনিক মেয়েরা পরিবারের সম্মান নষ্ট করে। নীল আর অবন্তীকে একসাথে বেরিয়ে আসতে দেখে তিনি আরও উচ্চস্বরে বলতে লাগলেন, কি গো, এখন কি তাহলে পালানোর মতলব হচ্ছে? এত সোজা না, আমার ভাইয়ের মেয়ের জীবন নষ্ট করে তোমরা পার পাবে না। নীল সরাসরি তার ফুপুর সামনে গিয়ে দাঁড়ালো, তার হাতে মোবাইল ফোন। সে শান্ত কিন্তু বরফ শীতল গলায় বলল, কে কার জীবন নষ্ট করেছে ফুপু, তার প্রমাণ আমার হাতে আছে। নীলের এই অপ্রত্যাশিত আক্রমণে শায়লা ফুপু কিছুটা থমকে গেলেন। কি প্রমাণ? নীল তার ফোনের স্ক্রিনটা সবার সামনে তুলে ধরল। এই ছবিটা দেখুন, এটা ঢাকার সেই কুরিয়ার অফিসের সিসিটিভি ফুটেজ, যেখান থেকে চিঠিটা পাঠানো হয়েছিল। এই শাড়িটা কি আপনার খুব চেনা চেনা লাগছে না ফুপু? ছবিটা দেখার সাথে সাথে শায়লা ফুপুর মুখের রং পাল্টে গেল। তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। তার হাত পা কাঁপতে শুরু করল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, এটা আমি নয়, এটা অন্য কেউ হতে পারে। একই রকম শাড়ি তো অনেকের থাকতে পারে, কিন্তু একই রকম শাড়ি পরে একই সময় একই জায়গা থেকে আপনার ভাইজির বিয়ের ভাঙার চিঠিটা কেন পাঠাবে? আর আপনার এত ভয় বা করছে কেন?
যদি আপনি নির্দোষ হন? ঘরের সবাই ফিসফিস শুরু করেছে। এতক্ষণ যারা অবন্তীকে দোষ দিচ্ছিল তাদের সন্দেহের তীর এখন শায়লা ফুপুর দিকে ঘুরে গেছে। নীলের মা এগিয়ে এসে বললেন, শায়লা, নীল যা বলছে তা কি সত্যি? তুই তো নিজের ভাইয়ের সাথে এমনটা করতে পারলি? শায়লা ফুপু বুঝতে পারছিল যে তার খেলা শেষ হতে চলেছে। তিনি হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিলেন। ভাবি, তুমিও আমাকে অবিশ্বাস করছো? এই ছেলে আর ছেলের বউ মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কিছুই করিনি। কিন্তু তার এই অভিনয় আর কারো বিশ্বাস হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। রিমি, যে এতক্ষণ চুপ করে সব শুনছিল, সে হঠাৎ করে এগিয়ে এলো। তার চোখে আর ভয় ছিল না, ছিল ঘৃণা। সে সরাসরি তার ফুপুর দিকে আঙুল তুলে বলল, মিথ্যে কথা বলবেন না ফুপু, আমি সব জানি। রিমির এই কথায় সবাই চমকে উঠল। কি জানিস তুই? নীল জিজ্ঞেস করল। রিমি বলতে শুরু করল, বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে ফুপু আমার ঘরে এসে আমাকে অনেকক্ষণ ধরে বোঝান। তিনি বলেন যে ছেলেটার সাথে আমার বিয়ে হচ্ছে সে ভালো নয়, তাদের পরিবার লোভী। তিনি আমাকে বলেন এই বিয়েটা ভেঙে দিতে। আমি রাজি মা হয় তিনি আমাকে ভয় দেখান, বলেন আমি যদি তার কথা না শুনি তাহলে তিনি এমন কিছু করবেন যাতে আমার বিয়েটা এমনিতেই ভেঙে যায় এবং সব দোষ আমার ঘাড়ে এসে পড়ে। রিমির কথাগুলো শোনার পর আর কারো মনে কোনো সন্দেহ রইল না। শায়লা ফুপুর ষড়যন্ত্র দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো কেন? তিনি কেন এই বিয়েটা ভাঙতে চেয়েছিলেন? নীল তার ফুপুর হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কেন এমন করলে ফুপু? কি ক্ষতি করেছিল রিমি তোমার? উত্তর দাও। চাপের মুখে শায়লা ফুপু ভেঙে পড়লেন। তিনি কান্নায় ভেঙে পড়ে যে সত্যিটা প্রকাশ করলেন তা ছিল আরও ভয়ঙ্কর। তিনি জানালেন তার নিজের ছেলের জন্য তিনি রিমিকে পছন্দ করে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন এই বিয়েটা ভেঙে গেলে তিনি তার ছেলের সাথে রিমির বিয়ে দেবেন, তাহলে এই বিশাল সম্পত্তি তাদের পরিবারের বাইরে যাবে না। তার এই ভয়ঙ্কর লোভ আর স্বার্থপর চিন্তাই তাকে দিয়ে এই জঘন্য কাজটা করিয়েছে। সব সত্যি সামনে আসার পর বাড়িতে এক নতুন ঝড় উঠল। নীলের মা তার ননদকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। গ্রামের মানুষ শায়লা ফুপুর নামে ছিছি করতে লাগলো। কিন্তু এই সব কিছুর মাঝে নীল আর অবন্তী একে অপরের দিকে তাকালো। তাদের আকাশ থেকে কালো মেঘটা হয়তো কেটে গেছে, কিন্তু যে ক্ষতটা তৈরি হয়েছে তা কি এত সহজে শুকাবে? পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর রাতে নীল অবন্তীর ঘরে এলো। সে অবন্তীর হাত ধরে বলল, আমি খুব দুঃখিত অবন্তী, আমি লজ্জিত। আমি তোমার স্বামী হিসেবে, তোমার বন্ধু হিসেবে ব্যর্থ হয়েছি। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, তোমাকে রক্ষা করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। অবন্তী কোনো উত্তর দিল না। তার চোখে জল। এই জল কষ্টের নাকি স্বস্তির তা সে নিজেও জানে না। সে শুধু নীলের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে নীলের ছোট বোন নিপা, যে ঢাকায় ভার্সিটিতে পড়ে, সে ফোন করল। তার গলা খুব উত্তেজিত। সে প্রায় চিৎকার করে বলল, দাদা, ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। আমার বিয়ের জন্য যে টাকাটা ব্যাংকে রাখা ছিল সেটা বাবা তার এক বন্ধুর ব্যবসায় লাগাতে গিয়ে পুরোটাই খুইয়েছেন। এখন বিয়ের কি হবে? ছেলেপক্ষ তো আর 3 মাস পর দিন তারিখ ঠিক করতে আসবে। এই নতুন খবরটা যেন আর একটা বাজ পড়ার মতো শোনালো। একটা সংকট শেষ হতে না হতেই আর একটা বিশাল আর্থিক সংকট তাদের সামনে এসে দাঁড়ালো। নীলের মা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি নীলের দিকে তাকিয়ে আকুতি করে বললেন, বাবা, তুইই একমাত্র ভরসা। তোর বোনের জীবনটা এখন তোরই হাতে। তোকেই সব ব্যবস্থা করতে হবে। নীল পাথরের মতো দাঁড়িয়ে আছে। একদিকে স্ত্রীর কাছে করা ভুলের জন্য সে অনুতপ্ত, তাদের সম্পর্কে একটা গভীর ফাটল ধরে গেছে। অন্যদিকে তার কাঁধে এসে পড়ল তার বোনের বিয়ের পুরো দায়িত্ব। এই বিপুল পরিমাণ টাকা সে কোথা থেকে জোগাড় করবে? এই দ্বিমুখী চাপের মধ্যে পড়ে সে কি করবে কিছুই ভেবে পেল না। সে অবন্তীর দিকে তাকালো। দেখল অবন্তীর মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তার চোখ দুটো যেন বলছে, এটা তোমার পরিবারের সমস্যা, তোমার একার লড়াই, এখানে আমার কোনো ভূমিকা নেই। চলবে।